স্টক মার্কেটে আমরা টাকা লাগাই ভালো রিটার্ন বানানোর জন্য, বাট 90% এরও বেশি লোক স্টক মার্কেটে ভালো রিটার্নও বানাতে পারে না, বরঞ্চ লস করে যায়। এটার পেছনে কারণ কি? এটার পেছনে একটাই কারণ, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্বন্ধে ভালো প্রপার নলেজ না থাকা। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিস কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে যদি আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, ধরুন আপনার কাছে কোনো একজন বন্ধু এসেছে, এসে আপনার কাছে টাকা চাইছে। আপনি কি তাকে টাকা দিয়ে দেবেন? টাকা দেওয়ার আগে আমরা কি করি? আমরা ১ম এ জানার চেষ্টা করি যে ওই টাকাটা নিয়ে ও কি করবে। তারপরে চেক করি যে ও আগে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের কি টাকা ফেরত দিয়েছে? এইসব জিনিস আমরা চেক করি। তারপরে আমাদের বিশ্বাস হয় যে হ্যাঁ, আমিও যদি ওকে টাকা দিই, ও আমাকে টাকা ফেরত দেবে। ঠিক স্টক মার্কেটের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা করতে পারি। সেটা কিভাবে করতে হয় তা আজ আমরা স্টেপ বাই স্টেপ জানব। এক্সাম্পল হিসেবে আজ আমরা পেইন্ট সেক্টরের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং সেম স্টেপ বাই স্টেপ পদ্ধতিকে ফলো করে মার্কেটে অন্যান্য যত সেক্টর আছে সেখানে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি এবং ভালো ভালো কোম্পানিদের চুজ করতে পারি। তার জন্য আমরা প্রথমে গুগলে এসে গেছি। গুগল হচ্ছে সবথেকে বেস্ট টুল। এখানে এসে সার্চ করব পার ক্যাপিটা পেইন্ট কনজিউমশন ইন্ডিয়া ভার্সাস ইউএসএ দেব। এটা করে সার্চ করব। এখানে পার ক্যাপিটার মানে হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ একজন ব্যক্তি কত পরিমাণ পেইন্ট ব্যবহার করে। তো আমরা একটু নিচে এসে গেলে দেখতে পাবো এখানে যে ইউএস ১৬ কেজি পার পারসন ইউজ করে, সিঙ্গাপুর ১৫ কেজি, থাইল্যান্ড ৮ কেজি, চায়না ৭ কেজি। সেই জায়গায় ইন্ডিয়া 4.2 কেজি। মানে কতটা কম। আমরা যদি শুধু ইন্ডিয়ারও চেক করি, ইন্ডিয়ার কত? এখানে অন অ্যান এভারেজ দেখাচ্ছে 4 কেজির কাছাকাছি। আর গ্লোবাল যে এভারেজ, মানে যত দেশ আছে তাদের যদি এভারেজ পার ক্যাপিটা পেইন্ট কনজিউমশন দেখা যায় যে কত পরিমাণ পেইন্ট ব্যবহার করে, সেটা হচ্ছে ১৩ থেকে ১৫ কেজি। গ্লোবাল এভারেজ যেখানে পার ক্যাপিটা ১৩ থেকে ১৫ কেজি, সেখানে আমরা কেবলমাত্র ৪ কেজি পেইন্ট ব্যবহার করি। এর মানে কি? আমাদের পেইন্ট কনজিউমশন বা পেইন্টের ব্যবহার ফিউচারে বাড়তে চলেছে। কেন? কারণ আমরা যদি এক্সাম্পল হিসেবেই দেখি যে আমরা যদি একটু শহরতলি থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আসি, কতগুলো ঘর রং করা আছে এবং যে পেইন্টগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কত ভালো কোয়ালিটির পেইন্ট, সেগুলো আমরা নিজেরা জানি। আর আমরা যদি একটু গ্রামের দিকে চলে যাই, সেখানে কতগুলো ঘর প্রপার পাকার বাড়ি, অনেক বাড়ি আছে এখনো মাটির আছে বা এখনো পাকার হয়নি। এবং যদি পাকার বাড়ি হয়েও থাকে, কতগুলো বাড়ি রং করা। এর থেকে আমরা একটা সিম্পল হিসেব পাচ্ছি যে মার্কেটে তো পোটেনশিয়াল আছে, রঙের সেক্টরের ডিমান্ড বাড়তে চলেছে। কেন আরো বাড়তে চলেছে? কারণ যারা এখন কাজ করছে, এবং ইন্ডিয়া এখন ডেভেলপিং কান্ট্রি, মানে এদের ইনকাম, যারা কাজ করছে এবং যারা হচ্ছে ইয়াং, তাদের ইনকামও বাড়তে চলেছে। আর ইনকাম বাড়লে কি হবে? এইসব দিকে টাকা যাবে। তো সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে পেইন্ট সেক্টরের গ্রোথ রয়েছে। এবারে নেক্সট আমরা কি করব? আমরা তো বুঝলাম যে পেইন্ট সেক্টরের তো গ্রোথ রয়েছে। তারপরে আমাদের কাজ হবে পেইন্ট সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে বেস্ট কোম্পানিকে চুজ করা। সেটা আমরা কিভাবে করতে পারি? তার জন্য স্ক্রিনারে চলে যাব। স্ক্রিনার সফটওয়্যারে চলে যাচ্ছে। সার্চ করে এখানে যে স্ক্রিনার এসে গেছে, এখানে এসে গেছে। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে এশিয়ান পেইন্ট ধরছি, মার্কেট লিডার কোম্পানি, একে আমরা ধরছি। এবারে পিআরসি যাব। তো পিআরসি এসে আমরা হচ্ছে এই পেইন্ট অ্যান্ড ভার্নিশ এই সেক্টরে চলে যাব। এই সেক্টরের এখানে এই যে এটা, এই যে সেক্টরের এখানে পেইন্ট অ্যান্ড ভার্নিশ, এখানে চলে গেলে যতগুলো এই সেক্টরের কোম্পানি আছে সেগুলো আমাদের এক এক করে চলে আসে। যেমন এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, নেরোল্যাক। তো আমরা চুজ করব কোন কোম্পানিগুলোকে? যেগুলো মার্কেট লিডিং কোম্পানি হবে। যেমন কে এশিয়ান পেইন্ট, বার্জার পেইন্ট, নেরোল্যাক, এদের আমরা চুজ করতে পারি। কেন আমরা এদের চুজ করব? কারণ মার্কেট লিডার যে, সে কিছু কারণে মার্কেট লিডার, সে এমনি মার্কেট লিডার হয় না। সে জানে কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে মার্কেটকে ধরে রাখতে হয়। তো তার মধ্যে আমরা এশিয়ান পেইন্টকে গিয়ে এবারে চেক করি যে এই কোম্পানিটা কত ভালো কোম্পানি বা কতটা খারাপ কোম্পানি। ফার্স্ট যে জিনিসটা চেক করার আছে সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও এখানে আপনাদের হয়তো প্রথমে দেখাবে না। তার জন্যে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে এই এডিট রেশিও। এখানে গিয়ে আমাদের এখানে সার্চ করে নিতে হবে ডেট টু ইকুইটি। এসে গেছে। এটাকে এই যে সিলেক্ট করা ছিল, আমি এটাকে আনসিলেক্ট করলাম। এখান থেকে এই যে সিলেক্ট করলাম, তারপরে সেভ কুইক রেশিও, এটা করলে আমাদের এখানে চলে আসবে।
ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও 0 যত কাছে থাকবে তত ভালো। যেমন এশিয়ান পেইন্টের ক্ষেত্রে 0.14, মানে এটা ভালো। যদি কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 0.25 এর বেশি হয়, সেই কোম্পানিকে আমরা জাস্ট অ্যাভয়েড করব। তার সাথে আমরা যদি দেখি এখানে ROCE 37.5% এবং ROE 31.4%, এগুলো ভালো। ROCE এবং ROE যত বেশি থাকবে, এর মানে হচ্ছে কোম্পানি নিজের টাকা এবং ইনভেস্টার্সের টাকার ওপরে ভালো রিটার্ন বানাতে পারছে। ঠিক আছে? এবার নেক্সট আমরা চেক করব গিয়ে এই যে PE রেশিও। PE রেশিওকে গিয়ে আমরা এই যে 10 ইয়ার্স করে দিলাম। এবার যদি আমরা এখানে দেখি, এখানে একটা এই যে দাগ চলে আসছে, এটা হচ্ছে মিডিয়ান PE। তো এশিয়ান পেইন্টের ক্ষেত্রে মিডিয়ান PE কত? 60.9, আর আমাদের এখন PE কত চলছে? 45.2। মানে আমাদের মিডিয়ান PE এর থেকে এখন সস্তা হয়ে গেছে। এই কোম্পানিটা যদি আমরা PE এর দিক থেকে দেখি, তো এই কোম্পানিটা এখন সস্তা হয়ে গেছে। তারপরে আমরা নেক্সট চেক করব কোয়ার্টারস। কোয়ার্টারলি রেজাল্ট যখন আমরা চেক করতে আসবো, তখন আমরা গিয়ে দেখব যে লাস্ট কোয়ার্টারে কোনটা বেরিয়েছে, সেপ্টেম্বর। তো আমরা এখানে এসে সেপ্টেম্বর 2024 এর সাথে সেপ্টেম্বর 2023 কম্পেয়ার করব, সেপ্টেম্বর 2022 কম্পেয়ার করব, সেপ্টেম্বর 2021 কম্পেয়ার করব। মানে লাস্ট যে কোয়ার্টারটা থাকবে, সেই কোয়ার্টারগুলোকে আমরা জাস্ট কম্পেয়ার করে করে দেখব। যদি আমাদের লাস্ট কোয়ার্টার জুন হতো, তাহলে আমরা জুন মাসগুলোকে দেখতাম, জুন কোয়ার্টারগুলোকে দেখতাম। তো লাস্ট কোয়ার্টার আমাদের এখানে সেপ্টেম্বর, তাই আমরা সেপ্টেম্বর কোয়ার্টারগুলোকে দেখব। কারণ কি? কারণ একটা বিজনেসে সব সময় বা সারা বছর ভালো বিজনেস চলে না। একটা নির্দিষ্ট সময় ভালো বিজনেস হয়, আবার একটা নির্দিষ্ট সময় খারাপ বিজনেস হয়। তাই আমরা কি করছি, সেম সময়ের সাথে সেম সময় কম্পেয়ার করছি। এরকম দেখলে আমরা ভালো বুঝতে পারবো যে কোম্পানিটা কেমন পারফর্ম করছে। সবার প্রথমে আমরা সেলস চেক করব। সেলস 7,000 ছিল, তারপরে 8,400 হয়েছে, তারপরে 8,400 একই রকম, তারপরে একটু ডাউন দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি এখানে এসে চেক করি অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট হচ্ছে 900 ছিল, তারপরে 1200 হয়েছে, তারপরে 1,700, তারপরে 1,200, এখানে কমেছে। তারপরে আমরা যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট 605 ছিল, তারপরে 804, 1,200, তারপরে 694, প্রায় হাফ হয়ে গেছে। ঠিক আছে, কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছি একটু ডাউন হয়েছে, মানে এই কোয়ার্টারগুলো গ্রোথ দেখতে পাচ্ছি, লাস্ট কোয়ার্টারে একটু ডাউন দেখতে পেয়েছি। আমরা এটাকে কনসিডার করেই চলছি। এবারে আমরা প্রফিট অ্যান্ড লসে দেখব। সবথেকে ভ্যালু হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। কোয়ার্টারলি রেজাল্টের যত না ভ্যালু, তার থেকে প্রফিট অ্যান্ড লসের, মানে ইয়ারলি বেসিসে কোম্পানিটা কি করছে তার ভ্যালু সবথেকে বেশি। তো সবার প্রথমে আমরা যদি সেলস দেখি, সেলস 10,500 থেকে এখন 34,800 কোটির সেলস হয়েছে। আর এটা হচ্ছে হাইয়েস্ট এভার, আর এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এভার, মানে একটু ডাউন হয়েছে। তারপরে আমরা অপারেটিং প্রফিট দেখি, অপারেটিং প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং এখানে একটু ডাউন দেখতে পাচ্ছি, এটা সেকেন্ড হাইয়েস্ট এভার। 2024-এ হচ্ছে সবথেকে ভালো হয়েছে, তার থেকে একটু এখানে ডাউন দেখতে পাচ্ছি। তারপরে নেট প্রফিটও কন্টিনিউয়াসলি গ্রো করেছে, এখানে একটু ডাউন দেখতে পাচ্ছি। তো এর মানে কি কোম্পানিটা একদম খারাপ হয়ে গেল? কোম্পানির ট্র্যাক রেকর্ড আছে ভালো পারফরমেন্স দেখানোর। যদি এক্সাম্পল হিসেবে এই জায়গাতে দেখি, এখানে হচ্ছে 3,207 কোটির নেট প্রফিট ছিল 2021-এ, তারপরে 2022-এ ডাউন হয়েছে। তারপরে কি হয়েছে? কোম্পানিটা কি নষ্ট হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে? তারপরে আবার গ্রোথ দেখিয়ে দিয়েছে। তো এখানে যে এই যে ডাউনটা হয়েছে, কোম্পানি কি তাহলে শেষ হয়ে যাবে? কোম্পানি আবার এটাকে রিকভার করে এই প্রফিটের থেকেও বেশি প্রফিট দেখাবে। কারণ কোম্পানিটা মার্কেট লিডিং, সে জানে কিভাবে ব্যবসা করতে হয়। নেক্সট চেক করব এখানে। এখানে দেখার মধ্যে যেটা আছে রিজার্ভ। কোম্পানি কি রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করাচ্ছে? যেমন আমরা যদি 2013 থেকে দেখি, 2013 থেকে এখন রিজার্ভ হচ্ছে 17,928 কোটির। এটা হচ্ছে সবথেকে হাইয়েস্ট হয়েছে, এখানে একটু কমে গেছে। ঠিক আছে, আমরা এটাকে কনসিডার করেই চলছি। তো রিজার্ভ যদি কোনো কোম্পানির কন্টিনিউয়াসলি গ্রো করে, মানে কোম্পানিটা একটা ভালো কোম্পানি। তারপরে বোরোইং যত কম থাকবে তত ভালো। মাত্র 2,516 কোটির বোরোইং আছে। ওকে। তারপরে এসে আমরা চেক করব CWIP, এর পুরো নাম হলো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। মানে হচ্ছে যে টাকাটা কোম্পানি কাজে লাগিয়েছে, বাট সেখান থেকে কিছু রিটার্ন আসছে না। ধরুন কোনো একটা নতুন পেইন্ট ফ্যাক্টরি কোম্পানি সেট আপ করছে, বাট সেটা এখনো ফাংশনাল হয়নি,
সেখান থেকে কিছু রিটার্ন আসছে না, সেটাকে কোথায় দেখানো হয়? সেটাকে সিডব্লিউআইপির ভেতরে দেখানো হয়। এখন এশিয়ান পেইন্টসের ক্ষেত্রে ২,২৭২ কোটি সিডব্লিউআইপির ভেতরে রয়েছে। এবারে যখন ফ্যাক্টরিটা ফাংশনাল হয়ে যাবে, সেখান থেকে পেইন্ট তৈরি হবে, তখন কি হবে? এটা হচ্ছে রিজার্ভসের আন্ডারে চলে আসবে এবং তারপরে কোম্পানির ক্যাপাসিটি বেড়ে গেল। কারণ বেশি পরিমাণে এবারে পেইন্ট ম্যানুফ্যাকচার করতে পারবে এবং তার সেলসও বেশি পরিমাণে হবে। এবারে নেক্সট আমরা চেক করব ক্যাশ ফ্লো। আমরা দেখতে পারি ক্যাশ ফ্লো যদি পজিটিভ থাকে ভালো, নেগেটিভ থাকলেও তেমন কিছু যায় আসে না। তারপরে আমরা চেক করব ইনভেস্টার্স। ইনভেস্টার্সে এসে সবার প্রথমে আমরা দেখব যে প্রোমোটার কত আছে। প্রোমোটার এখানে 52.63% রয়েছে। তারপরে দেখব এফআইআই ডিআইআই কত পার্সেন্ট আছে। আমরা যদি দেখি এফআইআই 13% এবং ডিআইআইও 13%, মানে প্রায় আমরা যদি রাউন্ড ফিগারে দেখি প্রায় 27%-এর কাছে এই এফআইআই এবং ডিআইআই দুজন মিলে রয়েছে। আর পাবলিকের কাছে কত রয়েছে? পাবলিকের কাছে রয়েছে 19.66। এবারে এই পাবলিকের উপরে যদি আমরা ক্লিক করি, এখান থেকে এইচএনআই বেরিয়ে আসে। তো এখানে আমাদের একজন এইচএনআই দেখা যাচ্ছে, তার কাছে কত আছে? 4.90% আছে। মানে এই পাবলিক থেকে আমরা যদি এই 5% বাদ দিয়ে দিই, 14% আছে রিটেল পাবলিকের কাছে। এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নস আছে, এটাকে আমরা এইভাবে দেখতে পারি। আরেকটা বেস্ট উপায় হচ্ছে এটাকে দুটো ভাগে ভেঙে নেওয়া। একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড। এইভাবে দেখা। স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই, এরা হচ্ছে স্ট্রং হ্যান্ড। আর রিটেল পাবলিক হচ্ছে উইক হ্যান্ড। তো রিটেল পাবলিকের কাছে কত পার্সেন্ট আছে? প্রায় 15% আমরা রাউন্ড ফিগার করে ধরছি। 15%-এর কাছে রিটেল পাবলিকের কাছে আছে আর 85% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। ঠিক আছে? তো যখন স্ট্রং হ্যান্ডের কাছে বেশি পরিমাণে শেয়ার হোল্ডিং থাকবে, সেটা একটা ভালো সিগন্যাল। যে পয়েন্টগুলো আমরা দেখলাম, এগুলো হচ্ছে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গেলে চেক করতে হয়। আর এগুলো যদি ভালো থাকে, ওই কোম্পানিটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। এবারে আমরা এই সেম পয়েন্টগুলোকে আমরা অন্য আরেকটা কোম্পানির ক্ষেত্রে চেক করে দেখি। ভোডাফোন আইডিয়া। ভোডাফোন আইডিয়া। তো আমরা ভোডাফোন আইডিয়াতে এসে গেছি। এখানে এসে ফার্স্ট আমরা পিয়ার্স দেখি। মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে ভোডাফোন আইডিয়া হচ্ছে ৩ নম্বর প্লেয়ার। এবারে আমরা ভোডাফোন আইডিয়ার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখি যে এই কোম্পানিটা ভালো কোম্পানি নাকি খারাপ। সবার প্রথমে আমাদের কি চেক করতে হয়? ডেট টু ইকুইটি রেশিও। এখানে ডেট টু ইকুইটি রেশিও দেওয়াই নেই। কেন দেওয়া নেই? সেটা একটু পরেই আমরা বুঝতে পেরে যাব। তারপরে আরওসি যদি দেখি, এখানে -3.61, মানে কিছু রিটার্ন বানাতে পারছে না, নেগেটিভে যাচ্ছে। আরওই দেওয়াও নেই। ওকে। তারপরে আমরা চার্টে যাই। চার্টে পি যদি চেক করি, পি কিছু দেখাচ্ছে না। ওকে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্টে যাই। কোয়ার্টারলি রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেটা আমরা অলরেডি শিখে নিয়েছি। সেম কোয়ার্টারের সাথে সেম কোয়ার্টার কম্পেয়ার করে করে দেখতে হয়। যেমন আমরা যদি এখানে দেখি ৯,০০০ ছিল, ৯,৪০০ কোটির সেলস, ১০,৬০০ কোটির, ১০,৭০০ কোটির, ১০,৯০০ কোটির। ওকে, গ্রোথ তো হচ্ছে দেখতে পাচ্ছি। তারপরে অপারেটিং প্রফিট দেখি। অপারেটিং প্রফিট ৩,৮০০, ৪,০০০, তারপরে ৪,২০০, ৪,৫০০। গ্রোথ হচ্ছে দেখতে পাচ্ছি। নেট প্রফিট দেখি। নেট প্রফিটে -৭,১৩২ কোটি, -৭,৫৯৬, -৮,৭০০, -৭,১০০। এখানে কি হলো? যে অপারেটিং প্রফিট তো পজিটিভ ছিল, এটা নেগেটিভ হলো কি করে? কারণ এখানে হচ্ছে ইন্টারেস্টে যাচ্ছে কোম্পানির। ইন্টারেস্ট অনেক পরিমাণে যাচ্ছে। এখানে অপারেটিং প্রফিট ৩,৮০০ কোটির হয়েছে, বাট ইন্টারেস্ট দিতে হচ্ছে কোম্পানিকে ৫,১০০ কোটির। মানে যে লোন নিয়ে রেখেছে তার তো সুদ দিতে হবে। সেটা হচ্ছে যাচ্ছে ৫,১০০ কোটির। এখানে ৪,০০০ কোটির অপারেটিং প্রফিট হয়েছে, সেখানে সুদ দিতে হচ্ছে ৬,১০০ কোটি। তো এরকম করে করে নেগেটিভে নেট প্রফিট আসছে। তারপরে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লসে যদি দেখি, সেলস তো কন্টিনিউয়াসলি গ্রো করছে, তার সাথে অপারেটিং প্রফিটও ঠিক গ্রোথ করছে। বাট নেট প্রফিট যদি আমরা দেখি, নেট প্রফিট কি হচ্ছে? মাইনাসে যাচ্ছে। মাইনাস কেন? কারণ হচ্ছে এই সেম জিনিস, ইন্টারেস্ট। এত পরিমাণে লোন নিয়ে রেখেছে কোম্পানিটা, তার ইন্টারেস্ট দিতেই কোম্পানির সব প্রফিট চলে যাচ্ছে। কত লোন নিয়ে রেখেছে? লোন কোথা থেকে চেক করতে হয়? এই বোরোইং থেকে। তো লোন কত রয়েছে এখানে? ২,৫০,১৬৭ কোটি লোন রয়েছে। আর তার পরিবর্তে কোম্পানির কাছে রিজার্ভস কত আছে? -১,৬৫,০০০ কোটি।
মানে কোম্পানির কাছে রিজার্ভ নেই, উপরন্তু তার ঘাড়ে 2,50,000 এর লোন রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে কোম্পানিটা কত ফাইন্যান্সিয়ালি ভালো। একদমই এখন ফাইন্যান্সিয়ালি ভালো পারফরম্যান্স দেখাচ্ছে না। ইনভেস্টার্সে 38% প্রমোটারের কাছে আছে, 9 পয়েন্ট আমরা যদি রাউন্ড ফিগার করে 10% ধরি, এফআইআই এবং ডিআইআই এর কাছে 4% রয়েছে। আর গভর্নমেন্টের কাছে 22.63, পাবলিকের কাছে 24.50। হোল্ডিং এর দিক থেকে মোটামুটি ঠিকই আছে। বাট অন্যান্য যে ফ্যাক্টর, যেমন কোয়ার্টারলি রেজাল্টে নেট প্রফিট কিছু নেই, প্রফিট এন্ড লসে নেট প্রফিট কিছুই নেই, লস করছে কোম্পানি। তার উপরে ব্যালেন্স শিটে আমরা বোরোয়িং যদি দেখি, বোরোয়িং অনেক লোন রয়েছে। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে গিয়ে যখন আমরা এই রকম দেখতে পাবো কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, তাহলে সেই কোম্পানি থেকে আমরা দূরেই থাকবো। মার্কেটে অনেক ভালো ভালো কোম্পানি আছে, আমরা যদি এইসব কোম্পানিগুলোকে অ্যাভয়েড করেই চলি তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তাই আমরা যত ফান্ডামেন্টালি স্ট্রং লিডিং কোম্পানি আছে সেই সব কোম্পানিতে আমরা আমাদের টাকা লাগাবো। এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এই কোম্পানিটা যদি ফান্ডামেন্টালি ভালো কোম্পানি নাই হয়, তাহলে এর শেয়ার প্রাইস কেন উপরের দিকে যায়? যেমন এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে যাচ্ছিল, আবার উপরের দিকে যাচ্ছে। তো এটা হওয়ার পেছনে কারণ কি? এমনটাও আমরা দেখতে পাবো যে অনেক সময় 5% গ্যাপ আপ দিয়ে বসে রয়েছে, সার্কিটে বসে রয়েছে। তো অনেক সময় এইরকম দেখে আমাদের অনেকটা লোভ হয় যে হ্যাঁ, আমরা যদি এখানে ইনভেস্ট করি আমাদের টাকা গ্রোথ হবে, আমাদের রিটার্ন ভালো জেনারেট হবে। বাট আল্টিমেটলি এখানে ট্র্যাপ করা হচ্ছে। যাদের কাছে বেশি পরিমাণে শেয়ার কেনার আছে তারা কি করে? তারা মার্কেটকে ম্যানিপুলেট করে এবং যারা রিটেল পাবলিক আছে, যারা উইক হ্যান্ড, তাদেরকে লোভ দেখায় এবং তারা যখন এন্ট্রি করে কি হয়? মার্কেটে এরকম ফল আসে। যেমন এখানে আপসাইড যাচ্ছিল। সব রিটেল পাবলিক এখানে লোভে পড়ে এন্ট্রি করেছে, তখন বড়, বড় প্লেয়াররা বেরিয়ে গেছে। আবার সেম জিনিসটা হচ্ছে এবং এইভাবেই মার্কেট চলে। এইভাবেই মার্কেটে ম্যানিপুলেশন চলে। আজকের ভিডিওতে আমরা যেসব কোম্পানিগুলোকে নিয়ে ডিসকাস করলাম, যেসব কোম্পানির নাম আমরা নিলাম, এগুলো কোনো রকমের বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়। এগুলো শুধুমাত্র আমরা এডুকেশন পারপাসের জন্যই ডিসকাস করছি। এখান থেকে শিখুন, নিজে বুঝুন, নিজের সিদ্ধান্তে নিজের অ্যানালাইসিসের বেসিসে কোনো কোম্পানির শেয়ার কিনুন বা বিক্রি করুন। কারণ প্রফিট হলে আপনার হবে, লস হলেও আপনার হবে। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।